এই তোরা সবাই পড়া করে এসছিস আজকে? স্যার, আপনি যেখান থেকে ইচ্ছা পড়া ধরুন। ঠিক আছে পটলা, তুই এবারে গব্বরের রচনা বল দেখি। স্যার, গব্বর তো একজন মহান ব্যক্তি, মহান ডাকাত ছিলেন। গ্রামের মানুষ ওনাকে আদর করে গব্বর আয়া বলে ডাকতেন। গব্বর সিং খুব সঙ্গীত প্রেমী ছিলেন। ওনার সভায় গান হতো, বাজনা হতো। এছাড়া গব্বর সিংয়ের রং খেলার খুব শখ ছিল। এই জন্য উনি সাম্বাকে জিজ্ঞাসা করত, হোলি কবে রে, হোলি কবে। গব্বর সিং একটু দয়ালু প্রকৃতিরও ছিলেন, কেননা উনি ঠাকুরকে বাগে পেয়েও ঠাকুরের শুধুমাত্র দুটো হাতই কেটেছিলেন। তিনি চাইলে ঠাকুরের আরো অনেক কিছু কাটতে পারতেন, কিন্তু গব্বর সিং দয়ালু ছিলেন বলে তিনি কিন্তু শুধু দুটো হাতই কেটেছিলেন। এছাড়া গব্বর সিং পরিবেশ দূষণ সম্পর্কেও সচেতন ছিলেন, তাই তিনি ঘোড়ায় চড়ে যাতায়াত করতেন, তিনি মোটরসাইকেলে চড়তেন না। গব্বর সিং ছোটবেলায় পড়াশোনা করেননি, তাই তিনি কোনো কিছু গুনতে পারতেন না। গব্বর সিং সব সময় জিজ্ঞাসা করতেন, কিতনা আদমি থে রে, কিতনা আদমি থে। এছাড়া ছোট ছোট বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য গব্বর সিং খুবই সাহায্য করতেন। ছোট বাচ্চারা যখন ঘুম আসতো না, তখন বাচ্চাদের মারা বলতো, এই গব্বর আয়েগা, গব্বর আয়েগা। তাই তখন বাচ্চারা ঘুমিয়ে পড়তো। আরে থাম থাম, আমি গব্বর সম্পর্কে না, আমি আকবর সম্পর্কে জানতে চাচ্ছিলাম। ভুল করে তোকে গব্বর বলে দিয়েছি। আপনি যেমন প্রশ্ন করেছেন, আমিও সেই রকম উত্তর দিয়েছি স্যার। বেশ বেশ, তুই বেঞ্চের উপরে দাঁড়া, আর পরের দিন আকবর সম্পর্কে পড়ে আসবি। স্যার, আমি একটি রচনা বলবো? ঠিক আছে বল্টু, তুই একটি মেলা নিয়ে রচনা বল দেখি। স্যার, আমাদের গ্রামে একটি মেলা বসেছিল, আর সেই মেলাতে আর আমি আর ঘটা দুজনে বেড়াতে গিয়েছিলাম। সেখানে অনেক রকমের খাবারের দোকান বসেছিল। আমরা দুজনে মিলে জিলাপি, তারপরে বাদাম ভাজা, এইগুলো সব খেলাম। পাশে সব হরেক মাল 10 টাকায় বিক্রি হচ্ছিল, সেখান থেকে দুটো হরেক মাল কিনলাম। তারপরে আমরা আবার গ্রামের সেই মেলার মধ্যে ঢুকে সেখানে নাগরদোলায় চড়লাম। নাগরদোলায় চড়তে চড়তে নাগরদোলা ছিঁড়ে পড়ে গেল। ওইদিকে ঘটার লাগলো পেছনে। ঘটাকে নিয়ে আবার চলে গেলাম ডাক্তারখানায়। সেখানে ডাক্তারবাবু ঘটাকে ইঞ্জেকশন করতে গিয়ে ঘটার ইঞ্জেকশনের সূঁচ ভেঙে তার পেছনে ঢুকে গেল। তখন ডাক্তার তাকে রেফার করে দিল। আবার ঘটাকে নিয়ে আমরা গাড়ি করে, মানে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আবার বড় হসপিটালের দিকে যাচ্ছিলাম। যেতে গিয়ে আবার একটি সামনে মেলা পড়লো। আমরা সেই মেলায় আবার ঢুকে গেলাম। ঢুকে সেই অবস্থায় ঘটাকে দুটো আইসক্রিম খাওয়ালাম। আইসক্রিম খেয়ে ঘটা একটু সুস্থ বোধ করলো। তারপরে আর বড় হসপিটালে না গিয়ে আমরা বাড়ি চলে আসলাম। এই বল্টু, তুই তো আমার পেছনের সূঁচটা ঢুকিয়েই রাখলি, ঢোকানো পর্যন্ত বের বলেই তো ছেড়ে দিলি। তাহলে সূঁচটা বের করবে কে, তোর বাপ না তোর দাদু? এই বল্টু, তোকে আমি আর একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে বসবি, না হলে বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাকবি। বলুন স্যার, কি প্রশ্ন করবেন? মনে কর তুই একটি ট্রেনে করে বেড়াতে যাচ্ছিস, আর তোর খুব গরম লাগলো, তাহলে তুই কি করবি? স্যার, ট্রেনের জানালা খুলে দেব। মনে কর তোর ট্রেনের জানালার ক্ষেত্রফল 2 বর্গমিটার, আর ট্রেনের আয়তন 20 ঘনমিটার। ট্রেনের উল্টো দিক থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাস প্রবাহিত হচ্ছে। তাহলে তোর ট্রেনের কামরা ঠান্ডা হতে
কত সময় লাগবে? কিরে, উত্তরটা না বলেই বসে পড়লি যে? এর উত্তরটা আমি বলতে পারবো না স্যার। তার জন্য আপনি যা পারবেন করুন, আমাকে মারুন, মেরে আমার ছাল চামড়া তুলে দিন, তাও আমি এর উত্তর বলতে পারবো না। এই, তুই বেঞ্চের উপরে দাঁড়া। আরে পেঁচি, তুই বলতো উত্তরটা কি হবে? এর উত্তর আমি বলতে পারবো না স্যার, প্রশ্নটাই তো বুঝতে পারলাম না, তার উত্তর কি করে বলবো? বেশ, তুইও বেঞ্চের উপরে দাঁড়া। এই বটা, তুই বলতো, তুই কোথাও বাসে করে যাচ্ছিস, তোর হঠাৎ করে খুব গরম লাগলো, তাহলে তুই কি করবি? স্যার, আমার খুব গরম লাগলে আমি প্রথমে আমার জামাটা খুলে ফেলবো। ধর, জামা খোলার পরেও যদি তোর আরো গরম লাগে, তখন কি করবি? স্যার, জামা খোলার পরে যদি আমার আরো গরম লাগে, আমি তাহলে আমার ভেতরের গেঞ্জিটা খুলে ফেলবো। মনে কর গেঞ্জি খোলার পরেও তোর আরো গরম লাগছে, তখন কি করবি? স্যার, গেঞ্জি খোলার পরেও যদি গরম লাগে, তাহলে আমি আমার প্যান্ট খুলে ফেলবো। মনে কর প্যান্ট খোলার পরেও তোর গরম লাগলো, তখন কি করবি? স্যার, প্যান্ট খোলার পরেও আমার যদি গরম লাগে, আমি আমার জাঙ্গিয়া খুলে ল্যাংটা হয়ে থাকবো, তাও আমি ট্রেনের জানলা খুলবো না, খুলবো না, খুলবো না। এই, ফালতু কথা বলিস না, তুই বেঞ্চের উপরে দাঁড়া। তোরা আজকে স্কুল ছুটি না হওয়া পর্যন্ত প্রত্যেকে বেঞ্চের উপরে দাঁড়িয়ে কাটিয়ে দিবি। আমি চললাম। ঠিক আছে স্যার।